26 মে 2014 ঠিক 12 বছর আগে এই দিনটায় দিল্লির দরবারে এক নতুন ইতিহাস লেখা হয়েছিল। কিন্তু এক যুগ পর আজ যখন আমরা পেছনে ফিরে তাকাচ্ছি, তখন চোখে ভাসছে এক অপ্রতিরোধ্য নেতার ম্যাজিক, নাকি স্বাধীন ভারতের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিপর্যয়। আজ তর্কের খাতিরে তর্ক নয়, জুমলার আড়ালে থাকা খোদাই করা পরিসংখ্যান দিয়ে ব্যবচ্ছেদ হবে গত 12 বছরের। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ঠিক 12 বছর আগের এই দিনটা মনে আছে। 2014 সালের 26শে মে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন। গতকাল তার ক্ষমতার এক যুগ মানে 12 বছর পূর্ণ হলো। সমালোচনা হবেই, কিন্তু সবার আগে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সাফল্যটা আমাদের স্বীকার করতেই হবে। ভারতের রাজনৈতিক ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী বা নেতা যা দেখাতে পারেননি, মোদীজি সেটাই করে দেখিয়েছেন। তা হলো ক্ষমতা ধরে রাখার নিখুঁত টেকনোলজি। অত্যন্ত বাস্তববাদী প্রশংসা হিসেবেই আমি এই কথা বলছি। ক্ষমতাকে কিভাবে নিজের হাতের মুঠোয় আটকে রাখতে হয় তার যে একটা বৈজ্ঞানিক কৌশল থাকতে পারে, এটা মোদির আগে এই দেশের কেউ জানতেন না। এমনকি খোদ সংঘ পরিবারেরও এই টেকনোলজি জানা ছিল না। যদি জানা থাকতো তবে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার হেরে যেত না। বাজপেয়ীর আমলে কি ছিল? গণতন্ত্রের স্বাভাবিক নিয়মেই দল জিতত, হারত, জোট সরকার চলতো। বাজপেয়ীজি 6 বছর প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাকে দেখে কখনো মনে হয়নি যে ক্ষমতা থেকে সরানো অসম্ভব। কিন্তু নরেন্দ্র মোদীর টেকনোলজির জোরটা দেখুন। 2024 সালের নির্বাচনে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা হারালেন। সরকার টিকিয়ে রাখতে তাকে দুটো আঞ্চলিক দলের উপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। অথচ আজকের তারিখে তার ইমেজ কেমন? এক কথায়, মোদীকে হারানো অসম্ভব। বিরোধীদের কাছে মোদীর এই পলিটিক্যাল টেকনোলজির কোনো পাল্টা জবাব নেই, পাল্টা আখ্যানও নেই। আজ যদি আপনি যে কোনো বিরোধী দলকে গিয়ে জিজ্ঞেস করেন মোদীকে নির্বাচনে হারানোর কোনো প্ল্যান, বিপক্ষের কারোর কাছে কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। পরিকল্পনা ভুল হতে পারে, সেটা পরের কথা, কিন্তু তাদের কাছে আদতে কোনো পরিকল্পনাই নেই। 12 বছর ধরে এই দেশে একটাই তত্ত্ব রাজত্ব করছে, TINA, অর্থাৎ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মোদীর কোনো বিকল্প নেই। এই অপ্রতিরোধ্য ভাবমূর্তিটাই হলো মোদীর ক্ষমতার আসল ম্যাজিক। 2014 সালে ক্ষমতায় আসার পর প্রথম 1 থেকে 1.5 বছর মোদী কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। গুজরাট চালানো আর দিল্লি চালানো যে এক নয়, সেটা বুঝতে তার একটু সময় লেগেছিল। কিন্তু দ্রুতই তিনি আস্তিন থেকে ট্রাম্প কার্ড বের করে ফেললেন। সেটা কি? সরকারের সমালোচনা করার যতগুলো মঞ্চ আছে, হয় সেগুলোকে পুরোপুরি কবজা করো, না হলে অকেজো করে দাও। 2019 সালে লোকসভা নির্বাচনের আগেই অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি এই কাজটা সেরে ফেলেছিলেন। কর্পোরেট পুঁজির ওপর দাঁড়িয়ে থাকা দেশের মূলধারার মিডিয়ার বড় অংশকে তিনি কার্যত কিনে নিলেন। সেই সময়ও আজকের মতন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ফলে মূলধারার মিডিয়ার মালিকদের নিয়ন্ত্রণ করা মানেই ছিল জনমতকে মুঠোয় পুরে ফেলা। এই মিডিয়া ম্যানেজমেন্টই হলো মোদীর ক্ষমতা টিকিয়ে রাখার টেকনোলজির প্রধান স্তম্ভ। এখন তিনি কি করছেন? তার নীতি সফল নাকি ব্যর্থ? তা নিয়ে আপনি ড্রয়িং রুমে বসে যত খুশি বিতর্ক করতে পারেন, তর্কে জিততেও পারেন, কিন্তু এই তর্কে জেতা দিয়ে বাস্তবে কিচ্ছু যায় আসে না। এই যে বিরোধীরা তর্কে জিতলেও বিকল্প তৈরিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে, এটাই নরেন্দ্র মোদীর আসল সাফল্য। নরেন্দ্র মোদীর তৈরি করা দুর্ভেদ্য বর্মের গায়ে সমালোচনার কোনো বুলেটই আজ আর পেনিট্রেটই করতে পারে না। এটা তার এক চরম সাফল্য। শাসন ব্যবস্থার কথা উঠলেই 5টা স্তম্ভ সবার আগে সামনে আসে: অর্থনীতি, বিদেশনীতি, শিক্ষানীতি, শিল্পনীতি আর প্রতিরক্ষা নীতি। আজ এক যুগ পর যদি খতিয়ান মেলাতে বসিয়ে দেখছি, এই মুহূর্তে ভারতের শিক্ষানীতির সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি। অনেকে হয়তো অর্থনীতির দৈন্যদশা নিয়ে বেশি চিন্তিত, কিন্তু আমার মতে অর্থনীতি আজ খারাপ তো কাল ভালো হতে পারে, কিন্তু শিক্ষানীতির যে অপূরণীয় ক্ষতি এই 12 বছরে হয়ে গেল, তা আর সহজে শুধরানো যাবে না। নরেন্দ্র মোদী শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হ্রাস তুলে দিয়েছেন RSS এর হাতে। সরকারের অন্য যে কোনো মন্ত্রকের ওপর মোদীর কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও শিক্ষা মন্ত্রকের ওপর সংঘের একচ্ছত্র আধিপত্য, উপাচার্য থেকে শুরু করে অধ্যাপক নিয়োগ কিংবা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান কে হবেন, সবটাই নির্ধারিত হচ্ছে নাগপুরের গ্রিন সিগন্যালে। শিক্ষার পর আসা যাক
প্রতিরক্ষা নীতিতে। মনে করে দেখুন, টিভির পর্দায় যেই সমস্ত অবসরপ্রাপ্ত জেনারেল, কর্নেল বা সামরিক বিশেষজ্ঞরা এসে মোদী সরকারের গুণগান গাইতেন, তাদের আজ কি অবস্থা? হাতে গোনা দু একজন ব্যতিক্রম ছাড়া এই সামরিক বিশেষজ্ঞদের প্রায় প্রত্যেকেই আজ মোদী সরকারের কট্টর সমালোচক। তারা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে বলছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণ থমকে গেছে, পর্যাপ্ত বাজেট নেই, বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এবার আসা যাক অর্থনীতির প্রসঙ্গে। একসময় যে সমস্ত অর্থনীতিবিদ মোদীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, যারা দাবি করতেন যে মোদী ভারতের অর্থনীতি বৈতরণী পার করবেন, আজ তারা কোথায়? উদাহরণ চান? সুরজিৎ ভাল্লার কথাই ধরুন। মোদীর অন্ধভক্ত অর্থনীতিবিদ বলে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত। মোদী তাকে IMF এ ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। আজ সেই সুরজিৎ ভাল্লা হাতে কলম নিয়ে এই সরকারের আর্থিক নীতির কড়া সমালোচনা করছেন। আর এর অন্যতম কারণ হলো সরকারের শিল্পনীতি। আজ দেশের বেসরকারি কর্পোরেট সেক্টরের বড় অংশ ভারতে নতুন কোনো বিনিয়োগই করতে চাইছে না। এই দেশের পুঁজিপতিরা ভারতের বাজারে টাকা না ঢেলে আমেরিকা আর ইউরোপের বাজারে গিয়ে বিনিয়োগ করছেন। যে উৎপাদন বিপ্লবের উপর ভর করে চীন আজ আমেরিকার সমকক্ষ হয়ে উঠল, মোদী জামানায় সেই উৎপাদন ব্যবস্থা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। দেশের রপ্তানি বাণিজ্য তলানিতে ঠেকেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে পেট্রোলিয়াম পণ্যে খরচ কমানোর আহ্বান জানিয়েছেন। ভোজ্য তেলের ব্যবহার কমানো, জরুরি নয় এমন সোনার গয়না কেনা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখা, অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা এড়ানো এবং দেশীয় পণ্য কেনাকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে গণপরিবহন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। কোভিড পর্বের ওয়ার্ক ফ্রম হোমের মতন ব্যবস্থাও ফের চালুর কথা বলেছেন, যার মূল লক্ষ্য পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমানো। প্রধানমন্ত্রীর এই সমস্ত আহ্বানের কেন্দ্রে রয়েছে একটি বিষয়, দেশে বৈদেশিক মুদ্রার খরচ কমানো। এই বক্তৃতায় প্রধানমন্ত্রী আসলে এমন একটি বিপদ সংকেত দিয়েছেন যা ভারতের কোনো সরকার অতীতে কখনো দেয়নি। এমনকি 1991 সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময়ও নয়। তখন দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার 100 কোটি ডলারেরও নিচে নেমে গিয়েছিল। মাত্র 15 দিনের আমদানি ব্যয় মেটানোর মতন সঞ্চয় ছিল হাতে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংককে দেশের সোনার ভান্ডার বন্ধক রাখতে হয়েছিল। ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ জাপান এবং পরে ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডের কাছে, যাতে আন্তর্জাতিক ঋণ খেলাপির পরিস্থিতি এড়ানো যায়। সেই সময়েও দেশের মানুষকে এইভাবে বৈদেশিক মুদ্রা ব্যয় কমানোর জন্য প্রকাশ্যে আবেদন করতে হয়নি। ফলে বুঝতে পারছেন অর্থনীতির কি দশা। মোদী আমলের অর্থনীতি কোনো রপ্তানি নির্ভর উন্নয়ন আনতে পারেনি, উল্টে ভারতকে পুরোপুরি আমদানি নির্ভর এক পরজীবী অর্থনীতিতে পরিণত করেছে। 2025-26 অর্থ বছরে ভারতীয় পণ্যের বাণিজ্য ঘাটতি রেকর্ড 33,300 কোটি ডলারে পৌঁছেছে। আগের বছরের তুলনায় যা 17% বেশি বৃদ্ধি। আমদানি 7% বেড়ে 77,500 কোটি ডলারের সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। অথচ রপ্তানি প্রায় স্থির থেকেছে 44,173 কোটি ডলারে, অপরিশোধিত তেল বাদে। 2025-26 সালে ভারতের আমদানির বড় অংশ ছিল 4টি প্রধান পণ্য শ্রেণী: সোনা এবং রূপো, ভোজ্য তেল, সার এবং ইলেকট্রনিক উপাদান। 9,000 কোটি ডলারেরও বেশি মূল্যের সোনা এবং রূপো আমদানি করা হয়েছে, যা দেশের মোট আমদানি ব্যয়ের প্রায় 12%। অপরিশোধিত তেল এবং ইলেকট্রনিক পণ্যের পর এটি তৃতীয় বৃহত্তম আমদানি খাত। রত্ন এবং গয়নার মোট আমদানি আগের বছরের তুলনায় প্রায় 25% বেড়েছে। এর মধ্যে সোনার আমদানি বেড়েছে 24% এবং রূপোর আমদানি বেড়েছে কার্যত অবিশ্বাস্য 150%। অথচ রত্ন এবং গয়নার রপ্তানি 5%-এরও বেশি কমেছে। এর পাশাপাশি ভোজ্য তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের উপরে ভারতের নির্ভরতা দেশের কৃষি নীতির অন্যতম হতাশাজনক দিক। 2025-26 সালে ভোজ্য তেল আমদানি 12%-এরও বেশি বেড়েছে এবং 2026 সালের এপ্রিলে তা আগের বছরের তুলনায় 40% বেড়েছে। লাগাম ছাড়া বাণিজ্য ঘাটতির ফলে আরও একটি বড় সমস্যার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া ভারতীয় টাকার আরও পতন ঘটতে পারে। টাকার দাম যেভাবে ডলারের বিপরীতে 100-র দিকে ছুটছে, তাহলে একবার 100 পার করলে পতনের গতি আরও মারাত্মক হবে। আর এর সরাসরি কোপটা কার উপর পড়বে জানেন? দেশের অতি ধনকরদের কিচ্ছু যাবে আসবে না। কোপটা পড়বে আমার আর আপনার মতন মধ্যবিত্ত বা চাকরিজীবী শ্রেণীর উপর।
টাকার দাম এভাবে তলানিতে ঠেকলে এই সচ্ছল শ্রেণীর পিঠ দেওয়ালে ঠেকে যাবে। গত 12 বছরের মোদি জামানার এটাই হলো বেদনাদায়ক সত্যি অর্থনৈতিক জলছবি। সবশেষে আসা যাক পঞ্চম স্তম্ভ অর্থাৎ বিদেশ নীতিতে। ভারতের কূটনৈতিক ইতিহাসে এর চেয়ে বড় বিপর্যয় আর কখনো আসেনি। আজ ভারত যেন আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার এক বাধ্য লেজুড়ে পরিণত হয়েছে। ট্রাম্প একবার মোদির স্তুতি গাইলে পরে নিয়ম করে লাগাতার বিদ্রূপ করে চলেছেন। বিশ্লেষকদের একটা অংশ মনে করেন 2024 সালের নির্বাচনে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যেত। আজ তারা যে টিকে রয়েছে সেটা স্রেফ ওই মিডিয়া কবজা করার ফসল। মিডিয়ার বড় অংশ পাশে থাকাতেই একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষমতাতন্ত্র গিলে খেয়েছে। শুধু মিডিয়া কেন, একটা সুস্থ গণতন্ত্রের জন্য বিচার ব্যবস্থা আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা অক্সিজেন সিলিন্ডারের মতন। মোদী সরকার এই দুটো স্তম্ভকেই প্রায় নিজেদের ইকোসিস্টেমের অংশ করে নিয়েছে। এবার রাজনৈতিক হিসেবটা দেখুন। কেরালায় সরকার গড়া ছাড়া মোদির আর কোনো বড় অপূর্ণ ইচ্ছে হয়তো বাকি নেই। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, সরকারের এক যুগ পূর্তির সময় চারিদিকে তীব্র গণবিক্ষোভ, পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম, নজিরবিহীন মূল্য বৃদ্ধি, তীব্র দাবদাহে লোডশেডিং এর হাহাকার, সব মিলিয়ে দেশ জুড়ে এক দম বন্ধ করা পরিবেশ। এমনকি খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। যুব সমাজ ক্ষোভে ফেটে পড়ছে, সরকারের দিকে ধেয়ে আসছে তীব্র কটাক্ষ। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বিরোধী শিবিরের প্রধান মুখ রাহুল গান্ধী দাবি করেছেন নরেন্দ্র মোদী সাইকোলজিক্যালি ভেঙে পড়েছেন। লোকসভায় তিনি নাকি মোদির চোখে চোখ রেখে কথা বলেন আর মোদি চোখ নামিয়ে এড়িয়ে যান। রাহুল তার দলীয় বৈঠকে এমনও বলেছেন যে এই সরকার আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, রাহুলের এই দাবি কি স্রেফ রাজনৈতিক বাগাড়ম্বর, নাকি সত্যিই মোদী সরকারের দ্রুত পতনের দিকে এগোচ্ছে? রাহুল হয়তো একটু বাড়িয়ে বলছেন, কিন্তু মোদি যে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে দুর্বল পজিশনে রয়েছেন তা নিয়ে সন্দেহ নেই। শরিকদের ওপর টিকে থাকা এই নড়বড়ে গদি 2029 পর্যন্ত টানতে মোদির প্রতি মুহূর্তে কালঘাম ফেলতে হচ্ছে। কিন্তু ট্র্যাজেডিটা কোথায়? রাহুল গান্ধীর কাছে মোদিকে হারানোর কোনো রাজনৈতিক হাতুড়ি নেই। অন্যদিকে গণ আন্দোলনে রূপ দেওয়ার ক্ষমতাও বিরোধীদের নেই। আগে বিরোধী দল কোনো বড় ইস্যু তুললে সংবাদ মাধ্যমে তার একটা জোরদার প্রতিধ্বনি হতো। আজ সেই প্রতিধ্বনিটাই উধাও। দেশের প্রকাশ্য রাজনীতিতে বিরোধীদের কণ্ঠস্বরকে কিভাবে মানুষের দরবারে পৌঁছে দেওয়া যায় সেই কৌশলটাই তারা জানে না। ব্যর্থ মানুষের মতন হাত গুটিয়ে বসে থেকে পরিস্থিতি নিজে নিজে বদলানোর অপেক্ষা করাই যেন এখন বিরোধী রাজনীতির দস্তুর। একটা সহজ উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়ার এই যে ককরোচ জনতা পার্টি বলে একটা তীব্র ব্যঙ্গাত্মক ট্রেন্ড তৈরি হলো, যার সমর্থনে মুহূর্তের মধ্যে দেশের প্রায় 2.5 কোটি মানুষ সামিল হয়ে গেলেন। বিরোধী দলগুলো এর থেকে কি ফায়দা তুলতে পারলো? কিচ্ছু না। কারণ এই ধরনের স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভকে কাজে লাগানোর মতন কোনো সাংগঠনিক প্রস্তুতি তাদের নেই। অথচ অন্যদিকে দেখুন, খোদ এনডিএ জোটের শরিকদের মধ্যেও ফাটল চওড়া হচ্ছে। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি তো প্রকাশ্যেই বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলছে, আপনারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় এই যে ককরোচ জনতা পার্টি ট্রেন্ডের সূত্র ধরে যুব সমাজকে ব্যান করছেন, মুখ বন্ধ করার চেষ্টা করছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কিন্তু ট্র্যাজেডিটা ভাবুন, কোনো এক অদৃশ্য জাদু বলে একের পর এক রাজ্য পকেটে পুরে নিচ্ছেন মোদি। এই বৈপরীত্যই আজকের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ধাঁধা। নরেন্দ্র মোদি বললেন তার মনের শেষ ইচ্ছে নাকি পূরণ হয়েছে, কারণ বিজেপি এবার বাংলা জয় করেছে। তিনি নাকি মাটিতে মাথা ঠেকিয়ে বাংলার মানুষকে প্রণামও জানিয়েছেন। এই রকম মনের ইচ্ছে পূরণ করার খেলা মোদিজি 2019 থেকে 2024 সালের মধ্যেও দেদার খেলেছেন। কাশ্মীর থেকে 370 ধারা আর 35A বাতিল করলেন, ইচ্ছে পূরণ হলো। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করলেন, ইচ্ছে পূরণ হলো। অভিন্ন দেওয়ানি বিধি কিংবা এক দেশ এক নির্বাচন নিয়ে হাওয়া গরম করলেন। অর্থাৎ আরএসএস এর ঝোলায় যতগুলো উগ্র আদর্শগত এজেন্ডা ছিল 5 বছরে মোদিজি তার সবকটিতেই গতি এনেছিলেন। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনের ঠিক আগে ছত্তিশগড় আর রাজস্থান তিনি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিলেন। মধ্যপ্রদেশে রেকর্ড জয় পেলেন।
2024-এর ভোটের ময়দানে যখন মোদিজি নামছেন তখন তার পায়ের তলার মাটি ছিল কংক্রিটের মতন শক্ত, কিন্তু ফল কি হলো? একক সংখ্যা গরিষ্ঠতাই আর পেলেন না। কিন্তু মোদিজির টেকনোলজিটা দেখুন, 2024-এর ধাক্কায় যেই বুঝলেন পায়ের তলা থেকে মাটি সরছে, অমনি তিনি 2029-এর জন্য এমন নিশ্ছিদ্র প্রাতিষ্ঠানিক পাহাড় আর বন্দোবস্ত করতে লেগে গেলেন যাতে আর কোনোদিন এমন বিপাকে পড়তে না হয়। মণিপুরের জ্বলন্ত উদাহরণটাই ধরুন। এন বীরেন সিং এর নেতৃত্বে সেখানে প্রকাশ্য দিবালোকে জাতি দাঙ্গা শুরু হলো। একজন অন্ধ মানুষও দেখতে পাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী নিজে দাঙ্গা থামানোর বদলে তাতে উস্কানি দিচ্ছেন। তা সত্ত্বেও রাষ্ট্রীয় ক্ষমতার অন্দরে চরম বিদ্রোহের পরিস্থিতি তৈরি হওয়ার আগে পর্যন্ত মোদি তাকে গদি থেকে সরাননি। কারণটা পরিষ্কার, মোদির দরবারে যোগ্যতা নয়, অন্ধ আনুগত্যই শেষ কথা। আলোচনার শেষে এক যুগের এই ক্ষমতাকে সবিনয় শেষ দুটো নগ্ন প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই হচ্ছে। প্রথম প্রশ্ন, দেশের শিক্ষা ব্যবস্থার অর্থনীতি আজ যে কঙ্কালসার মরুভূমি হয়ে গেল, সেই ধ্বংসস্তূপের দায় নেবে কে? দ্বিতীয় প্রশ্ন, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পকেটে পুরে আর গণমাধ্যমকে আজ্ঞাবহ দাস বানিয়ে আপনারা হয়তো আরও একটা নির্বাচন জিতে যাবেন, কিন্তু দেশের কোটি কোটি তরুণের চোখের ক্ষোভ আর গুমড়ে মরা বিশ্বাসকে ইভিএম এর বাক্সে বন্দি করবেন কোন টেকনোলজিতে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।